ভোট হবে না পশ্চিমবঙ্গে। 350 জারি করে তারপর ভোট হবে, তারপরও পালিয়ে চলে যাবে দেশ ছেড়ে। ওর টাকা পয়সা রেখে দিয়েছে, এদের সদস্য পালিয়ে চলে যাবে। তো তাহলে এদের অনেকের জেল হতো আর কি। সেই জন্য রাষ্ট্রপতি এবার যারা দায়িত্বে আছে তারা সবাই জেলে যাবে। 6,000 লোকের নাম বের করতে হবে। যে 6,000-এর কথা বলে গেছেন ওই অভিজিৎ গাঙ্গুলি সাহেব যখন জাস্টিস ছিলেন, সেই 6,000-এর নাম বের করতে হবে। ওদের কোনো রকম এসকেপ রুট নেই। এবং এখানে যদি আবার গন্ডগোল করে, আদালতে যান আপনারা। বলছেন, চ্যালেঞ্জ করছি, বিজেপির কারো এগেনস্টে আপনারা কিছু বের করতে পারবেন না। গম থেকে বেগে আমি আটা বানালাম, সে আটাকে আবার ভাঙা যায় নাকি? গমকে ভাঙা যায়। আপনারা সেরকম শিক্ষা ব্যবস্থাটাকে আটা বানিয়ে দিয়েছেন, কিন্তু আর গম নেই, ভাঙবো কি আর? দেখুন, প্রথমত যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি উনি যখন জাস্টিস ছিলেন, উনি 6,000 জনের কথা বলেছিলেন। বের করলে সেই 6,000-এর নাম বের করতে হবে। বের করেছে 1,800। অনেক ক্যালকুলেশন করে বের করেছে, কারণ এবার মারধর খাবে। কারণ যেটা হয়েছে যে এতদিন এরা আন্দোলন করেনি, কারণ এদের একটা আশা ছিল যে জানুয়ারি পর্যন্ত এক্সটেনশন হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে জানুয়ারি পর্যন্ত, এই যে ডিসেম্বর 31-এ যে তাদের মানে ইয়ের কথা ছিল, তাদের যে মানে আরেকবার অ্যাপয়েন্টেড, সেই অ্যাপয়েন্টমেন্টের আশাতে কিন্তু অনেকে রাস্তায় বেরোচ্ছেন না। এই যে 6,000 যারা নাকি একদম আউট হয়ে গেল, এবার এরা কিন্তু রাস্তায় বেরোবে, এবং রাস্তায় বেরোবে মানে এরা পয়সা চাইতে বেরোবে। তো এবার যেহেতু এরা পয়সা চাইতে বেরোবে, সেহেতু এদের এই ভয়টা আছে যে, কারণ এতদিন পর্যন্ত যারা যোগ্য অযোগ্য দুজনেই কিন্তু আন্দোলন করছিল না, এই জন্য যে সুপ্রিম কোর্ট বলেছে আরেকটা চান্স পাবে। এবার এই 6,000 লোক দেখলো যে আমাদের কোনো চান্স নেই, এর মধ্যে 2,000 লোকের নাম বের করেছে। হয়তো মনে হয়েছে যে এরা মানে পেটাবে না, বাকি 4,000-এর নাম হয়তো পেটানো, তাদের থেকে হয়তো বেশি টাকা পয়সা নিয়েছে, বা তারা কোনো গুন্ডা বদমাস, তাদের আত্মীয় স্বজন হবে। এইবার কিন্তু রাস্তাটা গন্ডগোল লাগবে, এবং সেই গন্ডগোলের ভয় এরা কিন্তু ওই বাকি যে 4,000 লোক তাদের নামটা বের করেনি। এবং আমার খুব সন্দেহ আছে যে এই যে 1,800 লোকের নাম বের করেছে, এটাও জেনুইন নাকি। কারণ প্রথমে 1,804 বের করলো, 6টা মানে দুটো কোথা থেকে উড়ে এলো কয়েক ঘন্টার মধ্যে। কিছু তো গোলমাল আছে, একটা ম্যানিপুলেশন এরা করছে। এদের কাছে মানে কোনো কিছু স্বচ্ছ কিছু আশা করা এদের কাছে যায় না, মানে এত দুর্নীতি এরা করেছে। যে লিস্ট বেরিয়েছে তাতে দেখা গেছে শুধু রোল নাম্বার, সিরিয়াল নাম্বার আর নাম, মানে তারা কোন সাবজেক্ট পড়াতো, কোন স্কুলে থাকতো, কোন জেলা, সেসব কিছুই তারা দিতে মানে জানায়নি সে। আমি সেটা সুপ্রিম কোর্ট দেখবে। সুপ্রিম কোর্টের সেটা দেখতে হবে সুপ্রিম কোর্টকে, মানে তারা যখন করছে। এবং বারবার সুপ্রিম কোর্টের কথা এতদিন পর অন্তত সুপ্রিম কোর্ট তাদের অন্তত মানে একটা ইনস্ট্রাকশন দিল যে তোমরা পাবলিশ করো। ওরা দেখছে যে আমরা সুপ্রিম কোর্টে বড় বড় উকিল নিয়ে যাচ্ছি, আমরা অর্ধেক লিস্ট বের করি, 1/4 লিস্ট বের করি, তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তারা কিছু করে, কিংবা আমাদের লোক চুরি করে দিব্যি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে। সেই জন্য যা ইচ্ছা অন্যায় করছে। এরা তো দেখছেন কোনো আইন এরা মানে না। এটা তো বলছে এটা মানবো না, ওটা মানবো না, দেখতেই পাচ্ছেন। মানে SIR মানবো না, 370 মানবো না, সবকিছুই মানবে না বলছে। তো এবার কোর্টকে দেখতে হবে। আদালত যদি মানে দুর্বল হয়, তাহলে এই ধরনের কাজ তো এরা করবেই, আইন ভাঙবেই। এই যে 1,804 বা 6 জনের নাম তারা বের করেছে, তার মানে এটা কি রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন মেনে নিচ্ছে যে গাফিলতি কোথাও ছিল, সেই কারণে পুরো প্রক্রিয়াটা কালিমালিপ্ত হয়েছে? না মেনে যাবে কোথায়? না মেনে যাবে কোথায়? এটা তো মানে অ্যাবসলিউটলি ক্লিয়ার। এবং ওরা নিচের কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, সব জায়গায় হেরেছে। এতগুলো লোকের চাকরি চলে গেছে। না মেনে তো কোনো রাস্তা নেই। এবং কে কোথায় টাকা খেয়েছে, পুরো দপ্তর জেলে আছে। তো সেখানে না মেনে যাবেটা কোথায়? মানতে তো হবেই। এবং গতকাল যদি না মানতো, তাহলে এদের অনেকের জেল হতো আর কি। সেই জন্য লাস্ট মোমেন্টে এরা এই লিস্টটা বের করে দিয়েছে। এবারও যদি না মানতো, এবার জেলে পাঠাতো ওদের। প্রধানমন্ত্রীর মায়ের বিরুদ্ধে কুকথা বলায় একটা বিক্ষোভ দেখানো হয়েছে গতকাল, যার ফলে রাকেশ সিং এর বাড়িতে পুলিশ গেছে। এটা যদি উল্টোটা হতো, যে মুখ্যমন্ত্রীর সম্পর্কে বা তার কোনো পরিবারের সদস্যের সম্পর্কে খারাপ কথা বলেছে, বিজেপি তৃণমূলরা বিজেপির পার্টি অফিসে ঝামেলা করেছে, তাহলে রাজ্য পুলিশ তখন কাদের ধরবে? দেখুন, আজকেই বোধহয় খবর আছে, কোনো এক ভদ্রমহিলা গৃহবধূ, তিনি বোধহয় ফেসবুকে কিছু একটা পোস্ট করেছেন, সঙ্গে সঙ্গে তাকে ধরে জেলে পাঠিয়ে দিয়েছে। এবার ঘটনা হচ্ছে যে তাহলে যখন নাকি উল্টো থেকে এই যখন মহুয়া মৈত্র কি বাজে কথা বললো, মহুয়া মৈত্রকে অ্যারেস্ট করা উচিত ছিল। প্রথমত একটা বাজে কথা বললো যে গলা কেটে নিয়ে আসা অমিত শাহ। এবার এই গলা কেটে এটা কোথা থেকে আসে? এটা তো মুসলিম ধর্মের একটা ওদের ওই বলা আছে যে এই করলে গলা কেটে দেবে। আমাদের দেশে তো একসময় ফাঁসি ফাঁসি চড়ানো ছিল, তার আগে শুলে চড়ানো ছিল।
এটসেট্রা এটসেট্রা এইসব ছিল, কিন্তু এই গলা কাটা হাত কাটা এগুলো তো বেসিক্যালি মুসলিম ধর্মের। ওদের তোষণ, যেহেতু কৃষ্ণনগর কেন্দ্রে 40% ভোট আছে, সেহেতু নিজের যে ভোটার, মাদ্রাসার ভোটার আছে, তাদের অ্যাট্রাক্ট করার জন্য এই কথাটা বললো। এবার ঘটনা হচ্ছে যে মমতা ব্যানার্জি উচিত ছিল মহুয়া মৈত্রকে অ্যারেস্ট করা, সেটা করেননি। সেখানে রাকেশ সিংকে অ্যারেস্ট করেছে। দেখুন, রাকেশের ব্যাপারে আমার কিছু বলার নেই, ওটা আমাদের সভাপতি যেটা বলেছেন, আমি তার সঙ্গে এর বাইরে আমি কিছু বলবো না। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাকে তো সব জায়গায় মানে সমান আইন চালাতে হবে। তারপর উনি এসসি এসটিদের সম্বন্ধে যে কথাটা বললেন, অত্যন্ত, এসসি এসটিরা ভিখারি না। আপনাদের জানেন তো, আমাদের বাংলার ইতিহাসটা একদম মুছে মুছে দেওয়া হয়েছে। আপনি দেখবেন সল্টলেকের যে জমিটা, এই জমিটা কার? হেমচন্দ্র নস্করের। হেমচন্দ্র নস্কর কে ছিলেন? হেমচন্দ্র নস্কর বিধানচন্দ্র রায়ের মৎস্যমন্ত্রী ছিলেন। এক কথায় বিধান রায়ের অত বড় একটা জমি, দুঃখের বিষয় আমরা আজকে হেমচন্দ্র নস্করের একটা স্ট্যাচু সল্টলেকে বানাইনি। দমদমে যে কলোনি এলাকাগুলো, যেখানে ধরুন ইস্ট বেঙ্গল থেকে লোকজন এসে কলোনি করেছে, কাদের জমি ছিল? শীল কলোনি, মতিশীলের জমি ছিল। মল্লিক, রায় মল্লিক, দাগা, ওদিকে কুন্ডু বাগান, এরা কারা? এরা কি মানে হায়ার কাস্ট হিন্দু? নো, এরা প্রত্যেকে ওবিসি বা এসসি এসটি ক্যাটাগরির। তারা এত কম্পিটেন্ট ছিল, তারা এডুকেটেড ছিল, তারা ব্যবসা জানতো, এবং তারা এই যে বেঙ্গল একসময় ধরুন মুর্শিদাবাদ যে পৃথিবীর 15% জিডিপি মানে ক্যারি করতো, বা পরবর্তীকালে কলকাতা, যে আজকে কলকাতা লন্ডন যে একসময় আজকের নিউ ইয়র্ক বা টোকিওর মতো ছিল, তার কারণ তো এই লোকগুলো। আমাদের যে সোকল্ড ওবিসি কমিউনিটি, এখন এরা ওবিসি কি করে হয়ে গেল, বা এরা এসসি এসটি কি করে হয়ে গেল? কারণ আফটার ইন্ডিপেন্ডেন্স, নেহেরুর মিশ্র অর্থনীতির ফলে এখানকার যে ইকোনমিক্স, এই ইকোনমিক্স জিনিসটাকে আমরা কমপ্লিটলি অ্যাভয়েড করেছি, যার ফলে এরা গরিব হয়ে গেছে। এই বসাকরা গরিব হয়ে গেছে, গুইন হাউস এত বড় বিজনেস ছিল, তারা গরিব হয়ে গেছে। আজকে তাদের মহুয়া মৈত্র বলছে যে আপনাদের আমরা 1000 টাকা করে দিচ্ছি, আপনারা কেন ভোট দিচ্ছেন না? আরে ওরা ভিখারি নাকি? না 1200 টাকা দিচ্ছি এটসেট্রা। কিভাবে এই এসসি এসটিদের সমালোচনা করছে? এবং শুধু তাই না, আপনি জানেন যে যারা কৃষ্ণনগর বা এইসব জায়গায় থাকে, তারা ওই বৈষ্ণব বৈষ্ণব ধর্ম তারা মানে, সেটা নিয়েও কটাক্ষ করেছে যে গলায় কেন কাঠ পড়েছে। আরে কাঠ না ওটা, অদ্ভুত ব্যাপার। এই তো এর আগে একদিন মা কালীকে বাজে কথা বলেছিল। আগে তো মহুয়া মৈত্রকে অ্যারেস্ট করা উচিত ছিল, সেই সময় মমতা ব্যানার্জির কিছু থাকে না। কারণ মহুয়া মৈত্র, উনি জানেন মহুয়া মৈত্রকে দিয়ে মুসলিম তোষণটা উনি করাতে পারবেন, সেই জন্য। 28শে আগস্ট ছিল তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেখানে সভামঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের পুরনো অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি যখন ছাত্র রাজনীতি করতেন সেই সময়ের কথা বলেছেন, যে স্টেন গান, পাইপ গান দিয়ে তাকে তাড়া করা হয়েছিল। কিন্তু আমরা জানি আমাদের রাজ্যে বেশ কয়েক বছর হলো নির্বাচন হয় না কলেজগুলোতে, প্রাক্তনরা সেখানে রাজ চালাচ্ছে। কিন্তু সেই সভামঞ্চে দাঁড়িয়ে একবারও কলেজের নির্বাচনগুলো নিয়ে তাকে কথা বলতে দেখা গেল না। দেখুন, মমতা ব্যানার্জি মার খেয়েছেন যখন, তখন উনি ছাত্র রাজনীতি করতেন না। 1990-তে আমরা স্কুল টুরে পড়তাম, তখন তখন উনি এমপি হয়ে, প্রথমবার এমপি হয়ে তা হেরে গেছেন। তখন ওনাকে লালু আলম ওনার মাথায় বাড়ি মেরেছিল। আপনি ওনাকে জিজ্ঞেস করুন, যে লালু আলম ওনার মাথায় বাড়ি মেরেছিল, সেই লালু আলম কি করে ছাড়া পেয়ে গেল? উনি ছেড়েছেন। আজ থেকে বছর দুয়েক আগে ওই কেসে লালু আলম ছাড়া পেয়ে গেছে। কেন মমতা ব্যানার্জি তাহলে সাক্ষী দেননি কেন? কারণ লালু আলম ছাড়া পেয়ে গেল। আপনি তো বলছেন আপনার মাথায় নাকি বাড়ি মেরেছে। শুধু তাই না, পরে তুষার তালুকদার ওনাকে নাকি তুলে নিয়ে চলে গেছিল, ওনাদের ওখানে 21টা লোককে খুন করেছে সেই তুষার তালুকদার, তাকে উনি কিছু করলেন না। 21শে জুলাই যে লোকটা গুলি চালানোর অর্ডার দিল, আপনার ওই ভদ্রলোকের নাম কি, মনীশ গুপ্ত, এই যাদবপুরের এমএলএ ছিলেন, পরে এমপি হলেন। তো আপনি যে লোকের থেকে সেন্টিমেন্ট নেওয়ার চেষ্টা করছেন, তাহলে এই লোকগুলো যারা আপনাদের উপর সো কল্ড আক্রমণ করেছিল, সেই লোকগুলোকে তো আপনি পরবর্তীকালে প্রমোশন দিয়েছেন, ভালো জায়গা দিয়েছেন। আপনার এটা বলার কোনো অধিকারই নেই। আর ছাত্র রাজনীতি আপনার সময় আপনি কি করেছেন আমি জানি না, কি ছাত্র রাজনীতি আপনি করেছেন, কিন্তু এটা ঠিক যে গত 10 বছর হলো পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হয় না। ছাত্র রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ সম্পূর্ণভাবে ভুলে গেছে, এবং তার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা আপনি। বামফ্রন্ট 90% করে গেছে, তাও সেই সময় চৈতন্য কলেজ হাবড়া, বা ধরুন কলকাতা সিটি কলেজ, আশুতোষ কলেজ, কতগুলো জায়গায় ইলেকশন হতো, বা যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজকে কোথাও ইলেকশন হয় না কেন? কারণ মমতা ব্যানার্জি, উনি ছাত্র রাজনীতিটা শেষ করে দিলেন। আর এই তো দেখলাম সব বুড়ো হাবড়া সব গিয়ে স্টেজের উপর বসে আছে। এটা ছাত্র রাজনীতি নাকি? এটা সব বুড়ো হাবড়া, মানে তা আমাদের থেকে 10-15 বছরের বড়, এক একজন 70-এর কাছাকাছি বয়স, তারা গিয়ে ছাত্র রাজনীতি করছে। হোয়াট ইজ দিস? ফলে এই 28শে আগস্ট ওকে জিজ্ঞেস করুন, শেষ প্রশ্ন, 28শে আগস্ট 1997 না 1998? কোন বছরের 28শে আগস্ট ওনাদের প্রতিষ্ঠা দিবস? দল তো তৈরি হয়েছে 98-এর 1 জানুয়ারি। তাহলে আইদার 28শে আগস্ট 1997, অর্থাৎ ওনার দল তৈরি হওয়ার আগে, বা দল তৈরি হওয়ার 8 মাস পর ওনাদের তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। তা ওই 8 মাস কি ওনাদের সংগঠন ছিল না? এটা একটা মানে হাস্যকর জিনিস একটা তৈরি করছে ওনারা।
সেই একই সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আরজি করের ঘটনা, তার 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকারের পুলিশ ব্যবস্থা নিয়েছে, কিন্তু 1 বছর হয়ে যাওয়ার পরও এখনো প্রধানমন্ত্রী সিবিআই সেখানে কোনো ব্যবস্থাই নিতে পারে। কেন এই যে সুদীপ্ত রায়ের বাড়ি গেল, অতীন ঘোষের বাড়ি গেল, তো সব ধরা পড়বে একটা একটা। দুটো জিনিস, যখন অ্যারেস্ট করছে তখন বলছে ভোটের আগে অ্যারেস্ট করছে। আরে একটা এত বড় কেস, সিবিআই এর লোক সংখ্যা কম আছে, তো করতে সময় লাগে। কিন্তু সুদীপ্ত রায়ের বাড়ি যাচ্ছে, তারপর ওর বাড়ি যাচ্ছে, যদি কারো বাড়ি যায় তখন বলবে দেখুন ভোটের আগে আমাদের বাড়িতে এসে চাপা দিচ্ছে। অতীন ঘোষের বাড়িতে যাচ্ছে। তা দুরকম কথা কেন বলছেন? আমরা করছি তো, টোটাল কেসের 3টে ভাগ আছে। একটা হলো ডাইরেক্ট খুনটা, সেই খুনের সবকিছু ওরা লোপাট করে দিয়েছে, যে জন্য খুনে ওই একটা লোকের বেশি কাউকে প্রমাণ করা যায়নি। কিন্তু খুন কারা কারা লোপাট করেছে, যেটা নাকি নতুন দণ্ড সংহিতার আছে, যে একই মানে সমান আপনার মানে সমান শাস্তি, তাতে বহু লোক ধরা পড়বে এবং একটা লোকও ছাড় পাবে না। তৃতীয়ত হলো এখানে যে মানি লন্ডারিং এটসেট্রা আছে, সেটা নিয়েও বহু লোক ধরা পড়বে। এবং আপনারা দেখছেন এই গত কয়েকদিনে কয়েকজনের বাড়িতে গেছে, এখন বলছে ভোটের আগে। আর ভোট তো আর 10 মাস বাকি আছে, তাহলে কি বন্ধ করে দেবো? এই 10 মাস সব যত চোর, চিটিং বাজ, পকেট মাস, এই 10 মাস ভোটের আগে তাদের ছেড়ে দিতে হবে নাকি তাদের রাস্তায়? কি বলছেন আপনারা? অদ্ভুত উল্টো পাল্টা কথা বলছে, এদের কথার কোনো দাম নেই আর কি। তিনি এছাড়াও বলছেন যে আরজি কর আন্দোলনের সময় শুধুমাত্র নির্যাতিতার বিচার চাওয়া হয়নি, চাওয়া হয়েছিল যাতে গরিব মানুষদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা যাতে পুরোপুরি ভেঙে দেওয়া যায়। আরে স্বাস্থ্য ব্যবস্থা তো আপনারা এমনি ভেঙে দিয়েছেন। স্বাস্থ্য ব্যবস্থার কিছু আছে? স্বাস্থ্য ব্যবস্থা তো এমনি ভেঙে পড়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আর ভাইপো বোধহয় জানেন না, ভাইপো তো নিজের চোখ দেখাতে আমেরিকায় যায়, ও জানে না এখানকার স্বাস্থ্য ব্যবস্থা কি। আজকে ধরুন যদি চাপাডাঙ্গাতে, কিংবা ধরুন বাঁকুড়ায়, কিংবা ধরুন যদি মুর্শিদাবাদে, কিংবা ধরুন মালদায় যদি একটা লোকের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, জানেন সারা কলকাতার বাইরে কোথাও, কলকাতার বাইরে কোথাও এর চিকিৎসা নেই। অ্যাক্সিডেন্ট হলে ও ছোটখাটো হাসপাতালে থাকলে এমনি মরে যাবে। এই যে যে স্পেশাল কেয়ার ইউনিট যেটা ব্যবহার করা হয়, সেটা রাজ্যে কোথাও নেই। 2021-এ ভোটের আগে নর্থ বেঙ্গলে একটা ফিতে কেটেছিলেন, সেটা বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য ব্যবস্থা তো আপনারা ভেঙেই ফেলেছেন, আবার ভাঙার কি আছে? যে জিনিস ভাঙা সেটাকে আবার ভাঙা যায় নাকি? একবার গম গম থেকে ভেঙে আমি আটা বানালাম, সে আটাকে আবার ভাঙা যায় নাকি? গমকে ভাঙা যায়। আপনারা সেরকম শিক্ষা ব্যবস্থাটাকে আটা বানিয়ে দিয়েছেন, কিন্তু আর গম নেই, ভাঙবো কি আর? মমতা ব্যানার্জি বলছেন যে 4,56,00,000 স্কলারশিপ, ইউজিসি স্কলারশিপ বন্ধ করে দিয়েছে, কিন্তু যখনই তারা জানতে পেরেছে তারা সেই স্কলারশিপের টাকা দিয়েছে। গবেষকদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, আর তারা জানতে পেরে তারা সেই টাকা আবার নতুন করে চালু করেছে। বলছে এক এক জায়গায় অনেক রকমের লোক থাকে, কেউ দুষ্টুমি করে, কেউ মিষ্টিমি করে, আমরা মিষ্টিমি করি কিন্তু দুষ্টুমি করি। দেখুন, গবেষণার ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট খুব সিরিয়াস স্টেপ নিচ্ছে। আমি আপনাকে খুব সোজা সোজা কথা বলছি, যে গবেষণায় দেশের গরিব মানুষের ট্যাক্সের টাকায় গবেষণার নামে ফাজলামো করা বন্ধ করতে হবে। আমি বলছি, আমি অধিকাংশ ক্ষেত্রে বলছি, যখন ইভেন আমরা যখন আইআইটিতে পড়তাম, আমরা দেখেছি বহু বন্ধু বান্ধব অন্যান্য জায়গায় পিএইচডি করতো, তারা আসতো আইআইটির পুরনো যে থিসিস আছে সেই থিসিস পেপারটা নিয়ে গিয়ে টুকে দেওয়ার জন্য। হোয়াট ইজ দিস? এবং আমি আপনাকে বলছি, ভারতবর্ষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং টিআইএফআর ছাড়া ইভেন আইআইটিতে যে পিএইচডি গুলো হয়, অধিকাংশ পিএইচডি টুকে দেওয়া। গভর্নমেন্ট বলছে না, ওই টুকে দেওয়া পিএইচডি চলবে না, এখানে ভ্যালু এডিশন দরকার। আমি দায়িত্ব নিয়ে বলছি, ইভেন খড়গপুর আইআইটি, বোম্বে আইআইটি, মেড্রাস আইআইটিতে বহু পিএইচডি হয়েছে যেটা নাকি টুকে দেওয়া। এক একটা লোক 300-400 করে পেপার পাবলিশ করেছে, সেই পেপার পুরো ফেক, যার কোনো দাম নেই, ডাস্টবিনে ফেলে দিলেও তার কোনো মানে মানে দেশের কিছু যাবে আসবে না। অথচ ওই পেপারগুলো পাবলিশ করে তারা বহু টাকা, সেসব অধ্যাপকেরা এবং সেই ছাত্ররা তারা করেছে, তার প্রমোশন নিয়ে বেরিয়ে চলে গেছে। গভর্নমেন্ট বলছে যে ভ্যালু এডিশন দরকার। যেমন ধরুন, আমি আপনাকে বলছি যে আজকের দিনে এতদিন হয়ে গেল আমাদের দেশে একটা নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করার কথা আমরা ভাবিনি। দেখুন, আমরা তো মোদিজি আসার পর তো ম্যানুফ্যাকচারিং উপর জোর দিয়েছেন, তার আগে আইটির উপর ছিল 91 টু 2014। আমাদের কেন একটা সার্চ ইঞ্জিন নেই? আমাদের কেন একটা আপনার নেই? আপনি বলুন আমায়, এই কি বলে অপারেটিং সিস্টেম নেই। কালকে যদি আমাদের গুগল ইউজ করতে না দেয়, বা মাইক্রোসফট যদি আমাদের ইউজ না করতে না দেয়, ভারতবর্ষের কম্পিউটার বন্ধ হয়ে যাবে। তো ঘটনা হচ্ছে যে এই বেসিক ইন্ডিজিনিয়াস রিসার্চ দরকার, তার জন্য গভর্নমেন্ট প্রচুর টাকা খরচা করছে। বাট অ্যাট দি সেম টাইম ওই অশোকের মতো একটা লোককে ভগবান বানিয়ে দেওয়া, মহান বানিয়ে দেওয়া। অশোক ইজ নট মহান, অশোক একদম কমপ্লিটলি গড়বড়ের লোক। জওহরলাল নেহরু তাকে ভগবান বানিয়েছে। অশোককে নিয়ে কোনো রিসার্চ করা চলবে না, সেই রিসার্চের টাকা আমরা বন্ধ করে দেবো একদম। এই ব্যাপারে মানে ইউ মাস্ট বি ভেরি মাচ ক্লিয়ার।
মমতা ব্যানার্জি বলছে আমি অনেক দুর্নীতির কথা জানি, সব ফাঁস করে দেবো, অনেক প্রধানমন্ত্রী দেখেছে, আমি একটা বই লিখবো ভাবছি তাদের নিয়ে। বৈলিক লিখবেন কেন? আপনার তো পুলিশ আছে, আপনি দুর্নীতি দেখুন, রাজ্য পুলিশ, সেন্ট্রাল, আমি বলছি রাজ্য পুলিশের হাতে ক্ষমতা আছে, তারা সেন্ট্রাল মিনিস্টারদের এগেনস্টে কেস কেস করতে পারে। তো এতগুলো সেন্ট্রাল মিনিস্টার আছে, কেস করুন না আপনি, আপনি তাদের বিরুদ্ধে কেস করুন না, এতগুলো সেন্ট্রাল মিনিস্টার আছে আমাদের। পারবেন না? আমি বলছি 6 বছর কেন্দ্রে ছিলেন অটলজি, একদম মানে একটা কালির নেই। গত 11 বছর আমরা সেন্ট্রালে আছি, কোনো কেলেঙ্কারি নেই। স্টেটের পুলিশের হাতে তো ক্ষমতা আছে। ধরুন আমাদের কোনো মন্ত্রী বা আমাদের কোনো এমপি কোনো দুর্নীতি করেছে, ধরুন তাকে, কেস দিন তার এগেনস্টে। আপনার তো ইকোনমিক অফেন্স উইং আছে, কে বারণ করেছে? কেউ বারণ করেন। একমাত্র প্রধানমন্ত্রী এগেনস্টে পারবেন না। যদি মনে হয় প্রধানমন্ত্রী, আমি বলছি প্রধানমন্ত্রী তো কিছুই নেই, প্রধানমন্ত্রী এগেনস্টে কি করে? তার আত্মীয় স্বজন নেই, কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই তার, কি কেস করবেন তার এগেনস্টে? যান না রাষ্ট্রপতির থেকে পারমিশন নিন, আদালতে যান আপনারা। বলছেন, চ্যালেঞ্জ করছি, বিজেপির কারো এগেনস্টে আপনারা কিছু বের করতে পারবেন না। আর আমরা তো 17 বছর রাজত্ব করলাম ভারতবর্ষে, একটা স্ক্যাম নেই। কংগ্রেস দেখুন, নরসিংহ রাও এসছে, প্রচুর স্ক্যাম, খুব ভালো প্রাইম মিনিস্টার ছিলেন, বাট একের পরে স্ক্যাম। মনমোহন সিং এর 10 বছরে 2G 3G 4G কয়লা, কত রকম স্ক্যাম। আমাদের কোনো স্ক্যাম নেই। করুন না, আপনাদের কে হাত বেঁধে রেখেছে? আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের একের পর এক নেতাকে সিবিআই ইডি তলব করছেন এবং তদন্ত শুরু হয়েছে তাদের বিরুদ্ধে। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ইডি এবং সিবিআই লাগিয়েছে তৃণমূল কর্মীদের পিছনে, আর তার ফলে নাকি তাদের লড়াই করার মানসিকতা আরো তীব্রতর হয়ে যাবে। এই দেখুন, একটু আগে আপনি প্রশ্ন করলেন, কি প্রশ্ন করেছে যে ইয়েতে কেন আর কাউকে অ্যারেস্ট করা হয়নি আরজি করে। এবার সেই আরজি করার ক্ষেত্রে যখন লোককে অ্যারেস্ট করা যাচ্ছে, তখন বলছে সিবিআই দিয়ে আমাদের পিছনে লাগিয়েছে। তো কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল। একটু আগে তুমি বললে যে তোমাদের নাকি তোমরা যে তদন্ত করেছো তারপর আর তদন্ত এগোয়নি, আবার তদন্ত সংস্থা যখন অ্যারেস্ট করছে তখন আবার উল্টো কথা বলছে। তাই বলছি তো, ওর কথার কোনো ভ্যালুই নেই, ও রাজনীতি কিছু বোঝেই না। ও পিসি যতদিন আছে ততদিন ও রাজনীতি করবে, তারপর ও পালিয়ে চলে যাবে দেশ ছেড়ে। ওর টাকা পয়সা রেখে দিয়েছে, এদের সদস্য পালিয়ে চলে যাবে। ও কোনো যোগ্যতাই নেই ওর। মমতা ব্যানার্জি বলছেন যে জীবন থাকতে কারোর ভোটাধিকার কাটতে দেব না। অপরদিকে অরূপ বিশ্বাস বলছেন এই রাজ্যে এসআইআর হতে দেবে না। এবার যদি এসআইআর না হয় তাহলেই বা কি হবে, আর যদি এসআইআর হয় তাহলে কি শান্তিপূর্ণভাবে ভোট করানো সম্ভব হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে ওরা বাধা দেওয়ার কেউ না। 4জন অফিসার দেখেছেন, তারা জেলে আছে, অলরেডি এফআইআর করা হয়েছে। যারা যারা বাধা দেবে তারা সবাই জেলে যাবে, যারা যারা বাধা দেবে। আর ওনারা যদি লেট করান, নির্বাচন কমিশন তো বলেছে যদি লেট করেন ভোট হবে না। 5 বছর ক্রস করে গেলে 356 জারি হয়ে যাবে। ইটস আপ টু দেম। ওরা বাধা দিতে পারে, কিন্তু তাহলে ভোট হবে না পশ্চিমবঙ্গে। 356 জারি করে তারপর ভোট হবে। আমি বলছি ওরা দিতে বাধ্য, ওরা মুখে এসব বলছে, ওরা দিতে বাধ্য। আটকাতে পারবে না। অন্তত 1,25,00,000 লোকের নাম বাদ যাবে। আমার বাবা মার নাম এখনো আছে, আমার 2 জ্যাঠামশাই 2 কাকা তাদের নাম আছে, তারা কবে মারা গেছেন। আমার জেঠিমা 17 বছর আগে মারা গেছেন, তার নাম আছে, এখনো লিস্ট থেকে বাদ দেয়নি। তো লিস্ট থেকে বাদ দিয়ে ব্রাত্য বসুর বাবার নাম আছে। তো শ্রমিকদা বললেন যে শ্রমিকদার বাবা আর মা নাকি উনি ভোট দিতে যাওয়ার আগে কিছুক্ষণ আগে ভোট দিয়ে চলে গেছেন। উনি বললেন আমি একটু আগে এলে আমার বাবা মার সঙ্গে আমার দেখা হয়েছে, আমার বাবা মা বহুদিন আগে মারা গেছেন। তো এই তো অবস্থা। এবার উনি বলছেন নাম বাদ দেবেন না, নাম তো বাদ দিতেই হবে, কিছু করার নেই। একদম শেষ প্রশ্ন, আমরা জানি যে গতবার নির্বাচনে 77টা সিট জিতেছিল বিজেপি বঙ্গে। সেখান থেকে আপাতত বিজেপির 65 জন বিধায়ক আছেন, কিন্তু শোনা যাচ্ছে যে শীর্ষ নেতা যারা আছেন বঙ্গে তারা ঠিক করেছেন যে 19টা জেতা ক্যান্ডিডেটের মুখ বদল হবে। মানে এই স্ট্র্যাটেজিটা কি কোনোভাবে মানে ভালো ফল দিতে পারবে আসন্ন নির্বাচন? না দেখুন, আমি একটা কথা বলছি, বিজেপির কিন্তু কে ক্যান্ডিডেট হবে না হবে এগুলো সব বাজারে গল্প চলছে, মানে এখনো সেই পর্যায়ে যায়নি। আমি আপনাকে বলছি এই নিয়ে কোনো, তবে একটা জিনিস আমি বলছি যেটা আমাদের দলে আছে, যে কেউ যদি ভালো কাজ না করে, তার যদি সেটা 19 না 1 না 77, আমি কিছুই জানি না, কিন্তু এটা বিজেপির প্রসেস যে কেউ যদি ভালো পারফরমেন্স না দেয় তাকে কিন্তু পার্টির ইভ্যালুয়েশন হয় এবং সেখানে সে টিকিট পায় না। ফলে সেই 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 জিনিস, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা বিজেপি যবে থেকে এসছে ফর লাস্ট 45 ইয়ার্স এই জিনিস চলছে। এবার এখানে কেউ একজন তো বিচার করবেন যে এটা 19 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, 77 হতে পারে। মানে কিন্তু এই প্রসেসটা আমাদের চলে, যারা পারফরমার না, যারা দেখা যাচ্ছে যে একটা জায়গা ধরে রেখে দিয়েছে, কিছু কাজ করতে পারেনি বা সামথিং, তো তাদের তো দেওয়া হবে না, তাদের অন্য রাজ্যেও দেওয়া হয় না। এটা বিজেপির সিস্টেম ফর লাস্ট 45 ইয়ার্স, এটা নতুন কিছু না। একটা শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় যে 1804 জন এসএসসি তে নাম বাদ গেছে, 1000 জনের অ্যাডমিট ক্যান্সেল হয়েছে, মানে এটা কোনোভাবে পুরোটার মধ্যে জল মেশানো নেই বা স্বচ্ছতার কোনো অভাব রয়েছে? জল তো মেশানো আছেই। দেখুন, জল না মিশিয়ে এরা কোনো কাজ কখনো করেইনি।
এরা এইসব করছে কারণ কিছু ভালো ছেলে মেয়েকে এরা পেনালাইজ করবে, কারণ যারা টাকা পয়সা 10-15 লাখ টাকা দিচ্ছে সব তো গুন্ডা বদমাইশ, কালীঘাটে গিয়ে হামলা করবে। সেই জন্য কিছু লোককে হয়তো নাম টাম চেঞ্জ করেছে, নিশ্চয়ই কিছু নাম তো আছেই, তারা বলেছে আদালতে যাবে, যা শুনলাম। আর 6,000 লোকের নাম বের করতে হবে, যে 6,000-এর কথা বলে গেছেন ওই অভিজিৎ গাঙ্গুলি সাহেব যখন জাস্টিস ছিলেন, সেই 6,000-এর নাম বের করতে হবে। ওদের কোনো রকম এসকেপ রুট নেই, এবং এখানে যদি আবার গন্ডগোল করে আমি বলছি এবার যারা দায়িত্বে আছে তারা সবাই জেলে যাবে। ওই কল্যাণ বা তাদের পাশের সেলেদের গিয়ে ঢুকতে হবে। ধন্যবাদ।